সবাইকে আমার নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক দিন ধরে ভাবছিলাম যে একটা চায়ের উপর দ্য হিস্ট্রি অফ টি আর হিস্ট্রি অফ কফি এই দুটোর উপর এপিসোড তৈরি করব। কিন্তু এই দুটোর উপর এপিসোড তৈরি করতে গেলে পরে কিন্তু একটা এপিসোডে এর মানে চায়ের হিস্ট্রি কিংবা কফির হিস্ট্রি বলে শেষ করা যাবে না, কারণ মানে হিস্ট্রিটা অনেকটা লং এবং বেশ ইন্টারেস্টিং। তো আমি আজকে যেটা আপনাদেরকে বলবো যে এই চায়ের গল্প, চায়ের ইতিহাস, এবং এটা আমি দুটো পার্টে করেছি। আজকে আপনাদেরকে এই প্রথম পার্টটা বলছি, তারপরে নেক্সট পার্টটা আবার পরে একটা এপিসোড আমি তৈরি করব। তো আজকে যেটা আলোচনা করব যে এই চাটা কোথায় প্রথম মানে শুরু হয়েছিল চায়ের প্রচলন, এবং কিভাবে চাটা, এবং আমরা সবাই জানি যে চায়নাতে প্রথম চা তৈরি চা শুরু হয়, চা খাওয়ার প্রচলন শুরু হয়, এবং চায়না থেকে তারপরে এটা কি করে ব্রিটেনে গেল, এবং ব্রিটেনে মানে ইংল্যান্ডের লোকেরা কিভাবে এটাকে দার্জিলিং এবং আসামে এই চায়ের চাষ করা শুরু করলো। তো এই ইতিহাসটা আজকে আপনাদের সঙ্গে গল্প করব। এবং প্রথমে যেটা বললাম যে চাটা হচ্ছিল, কিন্তু প্রথম যেটা অরিজিনে মানে চায়ের যে অরিজিন যেটা শুরু হয়েছিল যেটা, সেটা কিন্তু একদম অনেক প্রাচীনকালে চায়নাতে। চায়নার নাইন্থ বিসিতে একটা ডাইনেস্টি ছিল, যেটা হচ্ছে যে সাং ডাইনেস্টি। তো সাং ডাইনেস্টির সময় থেকে কিন্তু চাইনিজ লোকেরা মানে এই চা খাওয়া শুরু করে, এবং তখন চাটাকে একটা মানে মেডিসিনাল ড্রিঙ্ক হিসাবে মানে ব্যবহার করা হতো, মানে চাটা একটা ঔষধি হিসাবে ব্যবহার করা হতো। তারপরে থার্ড সেঞ্চুরি এডি এলো। থার্ড সেঞ্চুরি এডিতে কিছু কিছু মানে অথার, যারা লেখক, যারা চাইনিজ লেখক, তারা চায়ের সম্পর্কে কিছু কিছু বই লেখা শুরু করলো, যাতে সেগুলো আরও জনসাধারণ জানতে পারে। এবং তার মধ্যে হচ্ছে যে থার্ড সেঞ্চুরি এডিতে একটা খুবই ফেমাস একটা বুক ছিল, যেটার নাম ছিল শন নুং পান ছাও চিং। শন নুং পান ছাও চিং। তো এই শন নুং যে হচ্ছে, সে হচ্ছে যে এই চাইনার এগ্রিকালচার গড, তারপরে হচ্ছে ফার্মারদের গড, মানে চাষিদের ভগবান। তো এটা একটা হচ্ছে ফোক টেলস ছিল এই শন নুং পানসাও চিং। তাতে কিন্তু কিন্তু এই বইটাতে কিছু চায়ের সম্পর্কে লেখা হয়েছিল। তারপরে একটা মেডিকেল একটা টেক্সট বার হয় এই বইটার পর, এবং যে বইটাতে মানে চাইনার একজন খুবই বিখ্যাত একজন চিকিৎসক, ওনার নাম ছিল হুয়াথুয়ো। এবং এই হুয়াথুয়ো যিনি চিকিৎসক যিনি ছিলেন, উনি কিন্তু প্রথমেই অপারেশনের সময় এই অ্যানাস্থেসিয়া ইউজ করেছিলেন। মানে চাইনিজ মেডিকেল হিস্ট্রিতে প্রথম অপারেশনের সময় যে অ্যানাস্থেসিয়া ইউজ করা হয়, সেটাই হুয়াথুয়ো ইউজ করেছিলেন। এবং সময়টা ছিল 220 এডি। তো 220 এডিতে উনি একটা মেডিকেল টেক্সট লেখেন, এবং ওইটা মানে বইটাতে উনিও চায়ের সম্পর্কে, মানে যে চা খেলে পরে শরীরের পক্ষে কি ভালো, সেই হিসাবে মানে একটা বিস্তৃত একটা বর্ণনা দিয়ে উনি একটা বই লেখেন। এবং তারপরে চাটা ধীরে ধীরে থাং ডাইনেস্টির সময়, যখন 7th সেঞ্চুরি এলো, থাং ডাইনেস্টি, তখন এই চাটা ওদের একটা ন্যাশনাল ড্রিঙ্ক হিসেবে পরিচয় পেল। তার কারণ হচ্ছে যে তখন থাং ডাইনেস্টির সময় একটা খুবই বিখ্যাত একটা মানে চায়ের উপর একটা বুকস একটা লেখা হয়েছিল, যে লেখকের নাম ছিল লু ইউ LUYU। উনি লিখলেন যে সে বইটার নাম ছিল ছা চিং। ছা মানে হচ্ছে চাইনিজে মানে টিকে আমরা যেটা চা বলি, ওরা ছা বলে। তো ছা চিং বলে একটা বই লিখলো, যেটার ইংলিশ ট্রান্সলেশন হচ্ছে টি ক্লাসিক। এবং এতেও কিন্তু এই কিছু ইম্পর্ট্যান্ট ম্যানুয়াল চা খাওয়ার সম্পর্কে মানে সেই সম্পর্কে উনি এই লিখলেন, এই লুইউ। এটা হচ্ছে থাং ডাইনেস্টি। তাহলে মানে 9th BC-তে মানে শুরু হয়েছিল সাং ডাইনেস্টির সময় চা খাওয়াটা, এবং থাং ডাইনেস্টিতে এসে এটা মানে 7th সেঞ্চুরিতে এসে এটা চায়নার একটা ন্যাশনাল ড্রিঙ্ক, মানে মেডিসিনাল ড্রিঙ্ক থেকে এটা একটা ন্যাশনাল ড্রিঙ্ক হিসাবে পরিচয় পেল চাটা। তো ধীরে ধীরে চা খুবই পপুলার হয়ে উঠছিল। তো এই প্রসঙ্গে আপনাদেরকে একটা বলি যে চায়নার যে সমস্ত ডাইনেস্টি, যেগুলো যেরকম আমি বললাম সাং ডাইনেস্টি, তারপরে থাং ডাইনেস্টি, এরপরে আসবে যেটা বলবো সুং ডাইনেস্টি। তো এদের কিন্তু মানে সারা দেশে, পুরো একটা চায়না অনেক বড় দেশ, এবং এই দেশে কিন্তু শুধু একটাই ডাইনেস্টি রাজত্ব করতো, মানে
একটা ডাইনেস্টি শেষ হলে তারপরে আবার আরেকটা ডাইনেস্টি রাজত্ব করতো, মানে একটা ডাইনেস্টি রাজত্ব করলো হয়তো 200 বছর, তারপরে অন্য একটা ডাইনেস্টি একটা রাজা ওটা অধিকার করলো এবং সে পুরো চায়নাটাকে মানে রুল করতো। কিন্তু ভারতের সাথে এটাই হচ্ছে একটা পার্থক্য, যে চায়নার ইতিহাসে যেটা ভারতে যেরকম হচ্ছে যে বিভিন্ন রকমের ডাইনেস্টি, মানে আপনি পশ্চিম ভারতে যান, দক্ষিণ ভারতে যান, উত্তর ভারত এবং ইভেন নর্থ ইস্টে, মানে আপনি মোটামুটি পুরো ভারতবর্ষের ইতিহাসে 1000-এরও বেশি আপনি ডাইনেস্টি পাবেন। এবং মুঘলদের সময়ও মানে ভারতের অন্যান্য জায়গাতে সমস্ত, এদিকে মারাঠা, ওদিকে বিজাপুর, হ্যাঁ, এদিকে আহমেদনগর, হ্যাঁ, মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ডাইনেস্টি ছিল। বাংলায় পাল, সেন, হ্যাঁ, তো এরকম কিন্তু চায়নাতে এরকম ছিল না। চায়নাতে কিন্তু একটাই ডাইনেস্টি পুরো রুল করতে একটা পুরো দেশটাতে। তো যাই হোক, এবার থাং ডাইনেস্টির পর এলো 7th সেঞ্চুরির পরে যে সুং ডাইনেস্টি। এটা হচ্ছে 1107 সালে, 1107 সালে, এবং তখন ওখানকার যে সুং ডাইনেস্টির যে সম্রাট যিনি ছিলেন হুয়েইচুং, উনিও একটা বই লিখলেন এবং বইটার নাম হচ্ছে তা কুয়ান ছালুন। এই বইটার একটা বিশাল একটা সিগনিফিকেন্স ছিল টি হিস্ট্রির উপরে, কারণ এই বইটাতে শুধুমাত্র চায়ের যে মেডিসিনাল ভ্যালু এইসব সম্পর্কে লেখা হলো না, এই বইটাতে পুরো ডিটেলস লেখা হলো যে কিভাবে চা তৈরি করতে হবে, চা তৈরি করার জন্য কীরকম ওয়েদারের দরকার হয়, কীরকম মাটির দরকার হয়, এবং চা খাওয়ার কি কি বেনিফিটস আছে, শুধু মেডিসিনাল বেনিফিটস নয়, এর কি সমস্ত মানে স্পিরিচুয়াল বেনিফিটস আছে, সেই সব সম্পর্কে একটা ডিটেলস বই যেটা হলো, সেটা কিন্তু এই সম্রাট হুয়েইচুং লিখলেন সুং ডাইনেস্টির তা কুয়ান ছালুন। তো এইটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বুক, মানে চায়নার টি হিস্ট্রি, শুধু চায়নার টি হিস্ট্রি নয়, ওয়ার্ল্ড টি হিস্ট্রিতে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বুক। তারপরে এলো 12th সেঞ্চুরির শেষের দিকে এলো মিং ডাইনেস্টি, এবং মিং ডাইনেস্টির সময় এরা প্রথম প্রোডাকশন শুরু করলো ব্ল্যাক টির। মিং ডাইনেস্টির আগে পর্যন্ত, মানে 1368 সালের আগে পর্যন্ত কিন্তু চায়নাতে ব্ল্যাক টি ছিল না, শুধু গ্রিন টিটা ছিল। তো ব্ল্যাক টি যেটা প্রথম শুরু হলো খাওয়ার মানে প্রচলন, সেটা কিন্তু এই মিং ডাইনেস্টির সময়, এবং মিং ডাইনেস্টিতে এটা ধীরে ধীরে এটা পপুলার হলো। এবং এই যে চায়নার চা কিন্তু ইউরোপে গেল কি করে, হ্যাঁ, ইউরোপে গেল কি করে, তার হচ্ছে কারণ হচ্ছে কিন্তু পর্তুগিজ লোকেরা, এবং পর্তুগিজদের সাথে চায়নার মানে বিজনেস রিলেশনটা একটুখানি বরাবরই ভালো ছিল মিং ডাইনেস্টি থেকেই। মানে মিং ডাইনেস্টি 1368 থেকে 1644 পর্যন্ত রাজত্ব করেছিল চায়নায়। তো ওই টাইমে মানে পর্তুগিজদের সাথে রিলেশনটা ভালো ছিল চায়না, এবং পর্তুগিজরাই কিন্তু প্রথম চাটাকে ইউরোপে নিয়ে যায়, এবং এতেও কি বলে ফ্রান্সে, এবং ফ্রান্সে ওই সময় মানে চাটা খুবই একটা মানে খুবই জনপ্রিয়তা লাভ করেছিল চা খাওয়াটা, এবং একটা ফ্যাশনেবল মানে চা খাওয়াটা একটা ফ্যাশন ওখানে ইয়ে হতো ফ্রান্সে। এবং পর্তুগালে কিংবা ফ্রান্সে মানে তখন চায়ের একটা মানে প্রচণ্ড হাই প্রাইস ছিল, খুব দাম ছিল, তো সেই জন্য চা খাওয়াটা কিন্তু জনসাধারণের মধ্যে ছড়িয়ে পড়েনি। এই পর্তুগাল, তারপর ফ্রান্স, এই সমস্ত দেশগুলোতে কেবলমাত্র ধনী পরিবারের সম্প্রদায়, তারপরে রাজারা, তারা খালি এই চাটা খেত। এবং লুইস যে 14 যে রাজা ছিল ফ্রান্সের, উনি তো এতই চা খাওয়া ভালোবাসতেন এবং চা বিলাসী ছিলেন যে ওনার যে টি পট যেটা ছিল সেটা কিন্তু সোনার তৈরি টি পটে উনি চা খেতে ভালোবাসতেন। তো এইভাবে ফ্রান্স আর পর্তুগালে কিন্তু এই চাটা ধীরে ধীরে খুব পপুলার হলো। তো এবার এই চাটা ইংল্যান্ডে কি করে গেল, তার মধ্যে মানে ইংল্যান্ডে যাওয়ার পিছনে কিন্তু অবদান হচ্ছে যে একজন পর্তুগিজ কুইনের, যার নাম হচ্ছে ক্যাথেরিন ব্রাগেনজা। উনি ছিলেন কিং জন 4, মানে ইংল্যান্ডের রাজা, এই পর্তুগালের রাজা কিং জন 4-এর কন্যা ক্যাথেরিন ব্রাগেনজা। আর উনি বিয়ে করলেন এই ইংল্যান্ডের কিংস চার্লস 2-কে, এবং এই বিয়েতে অনেক মানে ডাউরি এ সমস্ত দেওয়া হয়েছিল, মানে পর্তুগালরা ইংল্যান্ডকে দিয়েছিল এই ডাউরি। এবং যখন এই ক্যাথেরিন ব্রাগেনজা যখন পর্তুগাল থেকে নিজের শ্বশুর বাড়ি মানে স্বামীর বাড়ি কিং চার্লস 2-এর সাথে যখন ইংল্যান্ড যান, তখন উনি কিন্তু সাথে সুগার, স্পাইসেস এবং ওনার সবচেয়ে প্রিয় টি নিয়ে যান সাথে।
টি নিয়ে যান, কারণ উনি চা খেতে খুবই ভালোবাসতেন। কারণ আমি একটু আগেই বললাম আপনাদেরকে যে তখন পর্তুগাল এবং ফ্রান্সে বিভিন্ন ওয়েলদি ফ্যামিলিতে, রাজাদের ফ্যামিলিতে এই চা খাওয়ার প্রচলনটা শুরু হয়ে গিয়েছিল। তো এই ক্যাথরিন ব্রাগেনজা যিনি ছিলেন, উনি খুব চা খেতে ভালোবাসতেন। তো উনি তখন তো ইংল্যান্ডে চা ছিল না, তো সেই জন্য উনি নিজের বাবার বাড়ি থেকে চা নিয়ে ইংল্যান্ডে পৌঁছলেন। এবং উনি যখন এই পর্তুগাল থেকে যখন ইংল্যান্ডে যাচ্ছিলেন, তখন ওনার জন্য স্পেশাল করে বক্স তৈরি করা হয়েছিল, যাতে সমস্ত চাগুলোকে প্যাক করা হয়েছিল, যে চা উনি নিয়ে যাচ্ছিলেন। এবং ওই সমস্ত চায়ের ওই সমস্ত বাক্সগুলোতে কি লেখা হয়েছিল, পর্তুগিজ ল্যাঙ্গুয়েজে লেখা হয়েছিল ট্রান্সপোর্টে ট্রান্সপোর্টে দে আরভাস আরোমাটিকাস, ট্রান্সপোর্টে দে আরভাস আরোমাটিকাস। তাহলে আপনি দেখুন, ট্রান্সপোর্টে টি, দা আরভাসের ই, আর আরোমাটিকাসের এ, কি দাঁড়ালো? TEA, টি। তো এইভাবে কিন্তু এই ইংরেজি যে শব্দ টি এর উদ্ভব হলো। তাহলে ব্যাপারটা ইন্টারেস্টিং, মানে এই পর্তুগিজ যে ল্যাঙ্গুয়েজে এই অর্থটা মানে সংক্ষেপে অ্যাব্রিভিয়েশন হয়ে দাঁড়ালো টি, যেটা ইংল্যান্ডের লোকেরা পরবর্তীকালে এটাকে টি বলে জানলো। চাইনায় ছা, আমাদের চা, ইংল্যান্ডে হয়ে গেল টি। তো এই যে ট্রান্সপোর্টে দে এরাভাস আরোমাটিকাস, এটা মানে হচ্ছে কার্গো অফ অ্যারোমেটিক হার্বস। এটা ইংলিশে ট্রান্সলেশন হচ্ছে কার্গো অফ অ্যারোমেটিক হার্বস। তো যাই হোক, এইভাবে ইংল্যান্ডে কিন্তু এই পর্তুগালের রানী ক্যাথারিন অফ ব্রাগানজার দৌলতে এই চা খাওয়া খুব জনপ্রিয় হয়ে শুরু হলো। এবং তখন চা এতই জনপ্রিয় হয়ে গেল ইংল্যান্ডে যে ব্রিটেনে এটাকে অকশনে এটা বিক্রি হতো। মানে যে ভাই সবচেয়ে দাম বেশি বলবে সেই চাটা কিনতে পারবে। এবং প্রচণ্ডভাবে এর উপরে একটা হেভিলি একটা ট্যাক্স লাগানো হতো। হ্যাঁ, এর ফলে মানে রিটেল যে প্রাইস যেটা, সেটা খুবই এফেক্ট হলো। কারণ এর অরিজিনাল প্রাইসের উপরে একটা ট্যাক্স লাগানো হতো, তারপর এটা অকশনে যেত, এবং অকশনে যে সবচেয়ে বেশি দাম বলতো সে চা নিয়ে যেত। এর ফলে এটা মানে প্রচণ্ড দাম শুরু হয়ে গেল, এবং জনসাধারণের হাতের নাগালে বাইরে ছিল এই চা। মানে ওরা তো ভাবতেই পারতো না কখনো ইংল্যান্ডের যে মানে কমন পিপল যে আমরা চা খাবো। হ্যাঁ, কারণ ওটা ছিল প্রচণ্ড ধনীদের চা। তো সেই সময় কি হলো, সেই সময় এই চায়ের স্মাগলিং শুরু হলো ইংল্যান্ডে। আর চায়ের ভেজাল শুরু হলো, মানে নকলি চা। সেটা কি করে হলো? সেটা হলো যেখানে একটা গ্যাং ছিল, মানে এই যে আমাদের যেরকম সমস্ত মানে গুন্ডাদের একটা গ্যাং থাকে, সেরকম ওখানে ইংল্যান্ডে কেন্ট বলে একটা জায়গা আছে, ওখানে একটা মানে একটা দল ছিল, স্মাগলারদের একটা দল ছিল, যেটাকে বলা হতো, এবং খুবই নটোরিয়াস ওরা ছিল, হকহার্স্ট, HAWKHURST, হকহার্স্ট গ্যাং। তো এই হকহার্স্ট গ্যাং এর নামটা কেন হয়েছিল? কারণ ওই কেন্টের কাছে এই হকহার্স্ট ভিলেজে প্রথম এই গ্যাংটা শুরু হয়েছিল, সেই অনুসারে ওদের নাম হলো হকহার্স্ট গ্যাং। এবং এই হকহার্স্ট গ্যাং মানে মোটামুটি 10 বছর মানে এই কেন্ট এবং কেন্টের আশেপাশে ইংল্যান্ডকে মানে দাপিয়ে বেরিয়েছিল। এবং এরা এই স্মাগলিং করতে শুরু করলো চা, এবং এরা কম দামে এই লোকাল হকার্স, তারপরে শপকিপার, এদেরকে বিক্রি করতে শুরু করলো, এবং এতে ভেজাল শুরু করলো। যেমন এরা এই চা যে এরকম মনে করুন, ধরুন কোনো ধনী পরিবারের চা তৈরি করে ছড়া, তারপরে চায়ের যে পাতাগুলো পড়ে থাকে, সেই পাতাগুলোকে মানে অলরেডি তৈরি করা চায়ের পাতাগুলোকে সংগ্রহ করতে, এবং সেইগুলোকে শুকনো করে তারপরে আবার প্যাকেটে ভরে বিক্রি করতো। মানে ইউজ করা চাকে আবার মানে শুকিয়ে বিক্রি করতো। তারপরে কেমিক্যাল বিভিন্ন রকমের এজেন্ট ওতে ইউজ করতো রঙের জন্য। হ্যাঁ, তো এইভাবে সস্তা চা বিক্রি করা এরা শুরু করলো। তারপরে অন্য গাছের পাতাকে চায়ের পাতার সাথে মিশিয়ে চালিয়ে দিত, বিক্রি করে দিত। হ্যাঁ, এবং এই জন্য তখন কি হলো, তখন এরা দেখলো যে মানে ব্রিটেনের সরকার দেখলো, ইংল্যান্ডের সরকার দেখলো যে মানে এই যে চায়ের পাতা, যেটা চায়ের পাতাতে কিন্তু চায়ের পাতাটা মানে খুবই ভেজাল করা, নকল করাটা খুবই সহজ। কারণ অন্য গাছের পাতা, ধরুন 100 গ্রাম চায়ের পাতা,
আপনাকে বিক্রি করছে গ্রিন টি। তো তার মধ্যে হয়তো 75 গ্রাম গ্রিন টি আর 25 গ্রাম হয়তো অন্য কোনো গাছের পাতা, যেটা চায়ের পাতার মতো দেখতে, সেটা মিক্স করে বিক্রি করে দিল। হ্যাঁ, কিংবা গ্রিন টি এবং মানে কারুর বাড়িতে চা তৈরি হয়েছে, সেই সমস্ত চায়ের পাতাগুলোর সঙ্গে, তৈরি করা চায়ের পাতাগুলো সংগ্রহ করে বিক্রি করে দিল। তো এইভাবে মানে এইটা বন্ধ করার জন্য প্রথম কি ব্রিটেনের সরকার কি করলো, যে গ্রিন টিটাকে বন্ধ করে দিল, যে ভাই গ্রিন টি থাকবে না, তো এরকম মানে নকল জিনিসও তৈরি করতে পারবেন, এবং ব্ল্যাক টি খাওয়াটা শুরু করলো। তো এইভাবে এই স্মাগলিং এর জন্য, এই হক হাস গ্যাংয়ের যে স্মাগলিং শুরু হয়েছিল, সেই জন্যই কিন্তু এই ব্ল্যাক টিটা খাওয়াটা শুরু হয়ে গেল। এবং ব্ল্যাক টিটা যখন খাওয়া শুরু হলো, তারপরে এই 1748 সালে এই স্মাগলিং, এই হক হাস গ্যাংয়ের স্মাগলিংয়ের প্রবলেমটাও মানে ইংল্যান্ডের সরকার শেষ করলো। কারণ ওদের যে দুজন যে গ্যাং লিডার ছিল, যে আর্থার গ্রে আর থমাস কিংস মিল আর আর্থার গ্রে, এদের দুজনকে মৃত্যুদণ্ড দেওয়া হলো 1748 এবং 1749 সালে। এবং তারপর থেকে এই গ্যাংটা শেষ হয়ে যায়, এবং ধীরে ধীরে আবার এই চায়ের মানে যে বিজনেস যেটা ইংল্যান্ডে শুরু হয়েছিল, সঠিক বিজনেস, সেটা আবার চালু হয়ে যায়। এবং এই যে 1783 সালে, এরপরে যে 1783 সালে এদের তো মৃত্যুদণ্ড হয়ে গেল এই দুজনে। তারপরে 1783 সালে এই চায়ের ট্যাক্স কমালো উইলিয়াম পিট দ্য ইয়ঙ্গার, ওদের মিনিস্টার ইংল্যান্ডের। এটা চায়ের ট্যাক্সটা অনেক কমিয়ে দিলেন এই উইলিয়াম পিট দ্য ইয়ঙ্গার। তারপরে ধীরে ধীরে সোসাইটিতে এই চাটা ছড়িয়ে পড়লো, ইংল্যান্ডের সোসাইটিতে। এবং তখন ব্রিটেনরা কি করতো, ইংল্যান্ডের লোকেরা, ইংল্যান্ডের যে ব্রিটিশরা, ওরা চায়না থেকে চা ছাড়াও আবার কি ইম্পোর্ট করা শুরু করলো, যেটা হচ্ছে পোর্সেলিন। কারণ ওরা ওই দেখেছিল মানে চাইনিজ লোকেরা যেরকমভাবে এই চা খায়, তো ঠিক সেইভাবে ওরা পোর্সেলিন, ওখান থেকে পোর্সেলিনের কাপ, এগুলো ওরা ইম্পোর্ট করা শুরু করলো, এবং সিল্কও ইম্পোর্ট করতো তার সাথে। এবং ওরা মানে চায়নার যে ছোট ছোট যে পোর্সেলিনের কাপে ওরা চা খায়, সেটা আমি আগেও আপনাদেরকে এই গল্পটা বলেছি একটা এপিসোডে, যে ওদের চায়ে কিন্তু মানে কোনো হ্যান্ডেল ছিল না ধরার জন্য, ওরা ছোট ছোট কাপগুলোকে হাতে ধরে ওরা চা খেত চাইনিজ লোকেরা পোর্সেলিনের। কিন্তু পরবর্তীকালে ইংল্যান্ডের লোকেরা কি করলো, ওই রকমই পোর্সেলিনের যে কাপগুলোতে একটা হ্যান্ডেল অ্যাড করে দিল, কারণ ওটাতে বেশি সুবিধা হলো চা খাওয়া। তো আজকে আমরা যে চায়ের কাপ যেটা দেখি যে একটা হ্যান্ডেল লাগানো, সেটা কিন্তু এখনই এই ব্রিটেন থেকে শুরু হয়েছিল এরকম হ্যান্ডেল লাগানো কাপ। তো যাই হোক, এরা এই পোর্সেলিন, তারপরে সিল্ক, তারপরে চা, এই সমস্ত ব্রিটিশরা চায়না থেকে ইম্পোর্ট করা শুরু করলো। কিন্তু এই যে ইম্পোর্ট করার জন্য যে পয়সা লাগতো, সেই পয়সাটা কিন্তু চায়নারা খালি অ্যাকসেপ্ট করতো সিলভার এই ট্রেডে। মানে ব্রিটেনদের সাথে চায়নার যে ট্রেড হতো, তাতে চাইনিজরা বলেছিল যে আমরা সিলভার ছাড়া কিন্তু আর অন্য কোনো জিনিস আমরা অ্যাকসেপ্ট করব না, মানে পয়সার জন্য, মানে পে যা করবে সেটা সিলভারে পে করতে হবে। তো সেইটা একটা প্রবলেম হয়ে গেল, যে এই লেট 18th সেঞ্চুরিতে ব্রিটিশদের কাছে এটা একটা প্রবলেম হয়ে গেল, কারণ ওদের কাছে সিলভার মানে কমতে শুরু করলো। তার কারণটা হচ্ছে যে তখন ওই অ্যাংলো ডাচ ওয়ার, মানে হল্যান্ডের সাথে ব্রিটিশদের যুদ্ধ লেগে গিয়েছিল, এবং তখন ওদের শর্টেজ পড়ে গিয়েছিল এই সিলভার কয়েন্সের। ফলে কি করবে, ফলে কি আর চা আনা যাবে না তাহলে আর ইংল্যান্ড থেকে, এই চায়না থেকে, কারণ ওদের কাছে তো সিলভারের শর্টেজ। তাহলে ওরা কিভাবে পে করবে ওটা, মানে চা 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 যে কিনবে ওদের কাছে, পোর্সেলিন কিনবে, তাহলে পেটা কি করে করবে? কারণ চায়না তো বলে দিল যে ভাই আমরা সিলভার ছাড়া আর অন্য কিছু অ্যাকসেপ্ট করবো না। তো তখন ব্রিটিশরা কি করলো, ব্রিটিশরা একটা অল্টারনেটিভ একটা পথ বার করলো। সেই পথটা হচ্ছে, অল্টারনেটিভ যে পথটা হচ্ছে, সেই পথটা হচ্ছে আফিম, ওপিয়ামের থ্রু চা কিনবো। মানে ব্রিটিশরা কিরকম মানে ক্লেভার ছিল, যে ওরা সেটা কেন, সেটা হচ্ছে যে ওরা ওদের সোসাইটিটাকে খুব ভালো করে ওরা মানে ইনভেস্টিগেট করেছিল। ব্রিটিশরা চায়নার যে সোসাইটি, ওরা দেখেছিল যে ওপিয়াম, যে আফিমটা চাইনিজরা কিন্তু ইউজ করে অনেক প্রাচীন কাল থেকে, কিন্তু একটা অল্প পরিমাণে। কারণ যখন আরব ট্রেডার্সরা চায়নার সঙ্গে ট্রেড করতো 7th সেঞ্চুরিতে, থাং ডাইনেস্টির সময়, তখন এরা এই ওপিয়ামটা এদের কাছে ইন্ট্রোডিউস করেছিল, এবং এরা মানে খুবই অল্প পরিমাণে এটা ইউজ করতো, মানে এই স্ট্রেস যেগুলো, এগুলোকে রিলিভ করার জন্য। এবং 17th সেঞ্চুরিতে এদের এই আফিম খাওয়াটা আরও বেড়ে যায়। কেন বেড়ে যায়, যে তখন এই সিগারেট খাওয়াটা শুরু হয়ে যায় নর্থ আমেরিকা, এবং নর্থ আমেরিকা থেকে সিগারেট খাওয়াটা শেখে এই চাইনিজরা। এবং ওরা তখন কি করতো, এই তামাকের সাথে আফিম মিশিয়ে ওরা পাইপে করে এই আফিম খেত।
তো এইভাবে মানে আফিমের ডিমান্ডটা কিন্তু চায়নাতে বাড়তে শুরু করলো, এবং সেইটা খুব ভালোভাবে লক্ষ্য করলো ব্রিটিশরা। তখন ব্রিটিশরা কি বললো, ব্রিটিশরা বললো ভাই আমরা ওপিয়ামের বদলে তোমাদের কাছে, বা আমাদের কাছে তো এখন সিলভারের শর্টেজ, আমরাও তোমাদেরকে ওপিয়াম দেবো, তোমাদের ডিমান্ডও বাড়ছে ওপিয়ামের, তো আমরা তোমাদেরকে ওপিয়াম দেবো এবং তার পরিবর্তে তোমরা আমাদেরকে চা দেবে। এবং এরপরে তো একদম মানে ওপিয়ামের বিজনেস ওরা শুরু করে দিল ব্রিটিশরা, মানে পশ্চিমবঙ্গ, তারপরে বেনারস, পাটনা, এই সমস্ত জায়গাতে এই ওপিয়ামের চাষবাস শুরু করে দিল প্রোডাকশন বাড়ানোর জন্য, এবং এটা করতো, স্মাগলিং করতো চায়নাতে, এবং তার এক্সচেঞ্জে চা নিয়ে আসতো। তো এইটা আমার একটা এপিসোড আছে, আপনারা দেখবেন, স্ক্রোল করে নিচে যাবেন, হিস্ট্রি অফ আলু পোস্ত। আলু পোস্তর একটা গল্প বলেছি আমি একটা এপিসোডে। তো এই আলু পোস্তর গল্পে আমি কিন্তু একদম ডিটেলস বলেছি যে কিভাবে এই ওপিয়াম ওয়ার, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ওপিয়াম ওয়ার হয়েছিল, এবং তারপরে মানে যে সন্ধি হয়ে, তারপরে চুক্তি হয়ে যে ট্রেডের যে একটা পারমিশন পেয়েছিল ট্রেড করার ব্রিটেনরা, সেই সব বিস্তারিত বর্ণনা আমি কিন্তু ওই আলু পোস্তর হিস্ট্রি এপিসোডটাতে বলেছি, ওটা আপনারা দেখে নেবেন, তাহলে পরে এটা আরও বুঝতে মানে সহজ হবে। তো যাই হোক, এইভাবে যখন ছিং ডাইনেস্টির সময় এরা দেখলো যে ভাই ওপিয়ামের অ্যাডিকশন তো চায়নাতে খুবই মানে হয়ে গেছে, একদম মানে প্রচণ্ড সিরিয়াস ব্যাপার, এটা সিরিয়াস ম্যাটার। তো ছিং ডাইনেস্টির সময় মানে ওখানে একটা রুল হলো যে ওপিয়াম ট্রেডের সাথে যুক্ত থাকবে অথবা ওই ওপিয়াম স্মাগলিং করবে, আফিম স্মাগলিং করবে, তাকে একদম সোজাসুজি মৃত্যুদণ্ড দেওয়া হবে। এবং জুলাইয়ের 1838 সালে ওখানকার যে কমিশনার যে ছিল, যে ইম্পেরিয়াল কমিশনার লিনচো, উনি সব সেনাবাহিনী নিয়ে কোয়াংচোয়ে চলে এলেন। কোয়াংচো হচ্ছে যে বেশিরভাগ বই দেখবেন লেখা থাকে ক্যান্টন, হ্যাঁ, তো ক্যান্টনটা অ্যাকচুয়ালি হচ্ছে কোয়াংচো। তো ওই কোয়াংচোয়ে ও সেনাবাহিনী নিয়ে এলো, এবং ওখানে উনি অনেক এই ব্রিটিশ মানে এই এদের বিজনেসম্যান, তারপরে পার্সি বিজনেসম্যান, এদেরকে অ্যারেস্ট করলো, এবং ওদেরকে বললো ভাই তোমাদের কাছে যত এই ওপিয়াম আছে সব এগুলোকে করো, সিজ করো, সারেন্ডার করে দাও, এবং সব আমাদেরকে দিয়ে দাও, এবং ওগুলোকে ওরা পুড়িয়ে দেয় লিনচোশিউ, যত ওদের কাছ থেকে ওপিয়াম পাওয়া গিয়েছিল। এবং তখনই মানে এটা যুদ্ধটা শুরু করলো ওরা, ব্রিটিশরা। যারা দেখলো ভাই এই লিনচোশিউ যা শুরু করেছে তাতে আর যুদ্ধ ছাড়ার কোনো উপায় নেই, তো আমাদেরকে চায়ের ট্রেড বজায় রাখতে কিন্তু এদের সাথে যুদ্ধ করতে হবে। এবং এই দুটো মানে যুদ্ধেই, ফার্স্ট এবং সেকেন্ড ওপিয়াম ওয়ারে চাইনিজরা হেরে যায়, এবং তারপরে এটা চুক্তির দ্বারা এটাকে ট্রেডটাকে লিগালাইজ করা হয়। কিন্তু এই যুদ্ধ শেষ হওয়ার পর, এই ওপিয়াম যুদ্ধ শেষ হওয়ার পর ব্রিটিশরা ধীরে ধীরে ভাবতে শুরু করলো যে ভাই আর আমরা এই সমস্ত ভবিষ্যতে আর এই সমস্ত ডিস্টারবেন্স আর আমরা চাই না। এবং এই যে চায়ের উপর যে চায়নার যে মনোপলি, যে আমরাই খালি বিজনেস করবো এবং চা খালি চায়নার কাছ থেকে কিনতে হবে, এইটাকে ডিস্ট্রয় করতে হবে, এদের এই মনোপলিকে ডিস্ট্রয় করতে হবে। এরকম কোনো মানেই নয় যে মানে শুধু চায়নাই মানে মানে রাজত্ব করবে এই চায়ের উপর, হ্যাঁ। এবং ব্রিটিশরা এটা কখনোই বিশ্বাস করতে পারছিল না যে পৃথিবীতে এমন কোনো মানে দেশ হবে না যেখানে চায়ের চাষ কাল্টিভেশন করা যাবে না, যে চায়নাতেই যে এমন কি আছে যে শুধুমাত্র চায়নাতেই চা হবে আর মানে দুনিয়ার কোথাও চা হতে পারে না, এটা ব্রিটিশরা একদম একসেপ্ট করতে পারছিল না। এবং ওরা ধীরে ধীরে ওরা শুরু করলো মানে রিসার্চ, হ্যাঁ। এবং ওরা দেখলো যে মানে ওরা প্রথমে ভাবলো যে এই কি বলে, আগে আমাদেরকে চায়নার ওখানে যেতে হবে, চায়নাতে যেতে হবে, এবং চায়নাতে গিয়ে ওখানকার যেখানে চা চাষ হচ্ছে সেখানকার মানে সয়েল মানে মাটি কীরকম, এবং চায়ের জন্য এই চা চাষের জন্য কীরকম মানে ওয়েদারের দরকার হয়, কি কি দরকার হয়, এগুলো আমাদেরকে আগে বুঝতে হবে। এবং তখন অনেক মানে ব্রিটিশ যে ইংল্যান্ডের যে সমস্ত বোটানিস্ট যারা, তারা এই যে আগে প্রথম আমি শুরুতেই বললাম যে যে সমস্ত চাইনিজ অথাররা যে সমস্ত চায়ের উপর বই লিখেছিল সেগুলো ওরা রিসার্চ করা শুরু করলো। এবং সবশেষে 1816 সালে একজন খুব বিখ্যাত একজন বোটানিস্ট ছিল ব্রিটিশ বোটানিস্ট, উনার নাম ছিল ডক্টর ক্লার্ক অ্যাবেল। উনি এই লর্ড আমহার্স্টের সাথে বেইজিংয়ে চলে যান, এবং বেইজিং থেকে উনি চায়নার বিভিন্ন জায়গাতে গিয়ে এই সমস্ত অবজার্ভ করে যে কিভাবে চা মানে অন্য চায়না ছাড়া অন্য কোনো দেশে মানে চাকে করা যাবে, মানে চাষ করা যাবে, কাল্টিভেট করা যাবে। এবং এই সমস্ত ব্যাপার নিয়ে উনি ওখানে চায়নায় যান, এবং ফিরে এসে তারপরে কি হলো
এবং ফিরে এসে যে যে লর্ড ক্লার্ক ক্যাবেল যে লর্ড আর্মস্টের সাথে চায়না গেল 1816 সালে, তো তারপরে কি হলো, তারপরে কিভাবে মানে ব্রিটিশরা দার্জিলিং এবং আসামে চা মানে কাল্টিভেট করা শুরু করলো এবং কিভাবে আমরা ভারতীয়রা চা খাওয়া শুরু করলাম, এবং ব্রিটিশদের চায়ের সাথে মানে আমাদের চা খাওয়ার কী ডিফারেন্স ছিল, এবং আমরা যে কি মশালা চা যেটা খাই কিংবা লেবু চা যেটা খাই সেটা কেন আমরা ওই রকম চা খাওয়া শুরু করলাম, এই সমস্ত আরও ইন্টারেস্টিং তথ্য চায়ের সম্পর্কে, চায়ের হিস্ট্রি সম্পর্কে আপনাদেরকে আমি আমার পরের এপিসোডটাতে দেবো, কারণ আমি চায়ের উপর আমি 2টো এপিসোড তৈরি করব। আজকে আপনাদের সঙ্গে এই প্রথম এপিসোডটা বললাম, এবং এটা প্রায় অনেক বড় এপিসোড, মানে প্রায় 25 মিনিটের মতো, 25 মিনিটেরও বেশি। এবং আমার মনে হয় যে নেক্সট যেটা চায়ের যে এপিসোড করবো সেটাও এরকম 25 মিনিট কিংবা 30 মিনিটের মতো হবে। তো সেই জন্য আমার নেক্সট যে এপিসোড হবে চায়ের উপর সেটাও দেখতে ভুলবেন না, কারণ আমরা এখন পৌঁছলাম যে ডক্টর ক্লার্ক ক্যাবেল লর্ড আর্মহার্স্টকে নিয়ে চায়না গেল এবং চায়না থেকে ফিরে এলো এ সমস্ত চায়ের মানে চা চাষের উপর অবজার্ভ করে, এই মানে অবজারভেশন করে এবং রিসার্চ করে। তো তারপরে কি হলো সেই ইতিহাস জানতে প্লিজ আমার পরের এপিসোডটা দেখবেন এবং প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকুন।